হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিষ্যরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি স্রষ্টার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। কি অবস্থা সবার? সো তোমাদের ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষা, সো তোমাদের জীবনের প্রথম একটা বড় পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে তোমাদের মেধা আরো সুন্দরভাবে সূক্ষ্মভাবে যাচাই করা হবে। সো এই পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকেও প্রশ্ন আসবে। সো আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এইগুলো জিনিস দিয়ে আমরা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন আবাসস্থল, তাদের উৎসব, তাদের অবস্থান, তাদের সংস্কৃতি, তাদের সমাজ, এই বিষয়গুলো সম্পর্কে পড়বো, জানবো, শিখবো। সো শিখবো, জিতবো। সো যারা যারা ফেসবুকে লাইভটা দেখছো তাদেরকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে জানাই দাও। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, জারিফ লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জিতু লিখছে হ্যালো। হ্যালো ভাইয়া। আরো তোমরা কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তাওবা লিখেছে। তোমরা কে কোন জায়গা থেকে কমেন্ট করছো ক্লাসটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আদাব হচ্ছে আদাব, আরিফা ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, তো কে কোন জায়গা থেকে? আরশি দেখছে, যুবরাজ দেখছে, ফাতেমা দেখছে। রায়হান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো দেখো আমরা কিন্তু, হ্যাঁ, আমরা খাগড়াছড়ি থেকে দেখছি। বাপ রে, খাগড়াছড়ি একদম বাংলাদেশের, আমরা পার্বত্য চট্টগ্রামের একটা জায়গা খাগড়াছড়ি। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে একদম, আমরা ফেনী, ঢাকা, মাদারীপুর, কক্সবাজার, রাজশাহী, নারায়ণগঞ্জ, সিলেট, অনেক অনেক জায়গা থেকে দেখছো তোমরা। তো আজকের ক্লাসে কিন্তু আমরা, হ্যাঁ, কেমন আছেন? মুস্তাকিম লিখছে হ্যাঁ আমি ভালো আছি। কুমিল্লা থেকে দেখছে অনেকে, নন্দীগ্রাম থেকে দেখছে, ঈশ্বরদী থেকে দেখছে, তেতুলিয়া থেকে দেখছে, মানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরো বাংলাদেশ 56,000 বর্গমাইলের সে বাংলাদেশের সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে। তো আমরা কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায়ভিত্তিক সলভ ক্লাসের আজকে 3 নম্বর পর্ব নিয়ে কথা বলবো। সো আমি হচ্ছে রায়হানিয়ার খান, কিন্তু তোমাদের সৈদুর ভাইয়া ক্লাসটা নেবেন। শহীদুর ভাইয়ের পরিবর্তে আমি জাস্ট তোমাদের এন্ট্রিটা শুরু করলাম, ভাইয়া কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সো উনি 4 বছর ধরে পড়াচ্ছেন, সৈদুর ভাইয়া শিক্ষকতা করছেন। তো আমি 8 বছর ধরে পড়াচ্ছি, আমরা কাছাকাছি বয়সেরই। ওকে, তো আজকে আমরা কি শিখবো? দেখো, বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী আছে। নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী হচ্ছে, ধরো বাংলাদেশের বিভিন্ন, আমরা যদি দেখি আহ আমাদের পার্বত্য চট্টগ্রামে 13টা নৃগোষ্ঠী বসবাস করে। নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী যারা হচ্ছে, ধরো বাংলাদেশের প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে কোনটা বলো তো? বলো তোমরা কোনটা? হ্যাঁ, পাবনা থেকে মুবাশির একদম অনেকগুলো কমেন্ট করতেছে। কোহিনূর টাঙ্গাইল থেকে, কে? মুবাশির, এতগুলো কমেন্ট করতে হবে না বাবা, একদম পাবনা থেকে এতগুলো কমেন্ট করলে তো সবাই ভাববে তুমি পাবনাতেই থাকো। ওকে, সো আমরা যদি দেখি এতগুলো কমেন্ট, হ্যাঁ ভেরি গুড। বাংলাদেশের প্রধান যে আমরা যদি দেখি জাতিগোষ্ঠী, সেটার নাম হচ্ছে বাঙালি, তাই না? বাংলাদেশের প্রধান জাতিগোষ্ঠী বাঙালি। জয়শেখ কিছু মুসলমান, মুসলমান হচ্ছে ধর্ম, বাঙালিদের বেশিরভাগই ধর্ম হচ্ছে মুসলমান, কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু বাঙালি, তাই না? যে আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ ধরে চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারবইয়া থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। ওকে, তো আমরা যদি দেখি, আমরা পড়বো গারো। গারো, গারো উপজাতি, খাসিয়া উপজাতি, মো উপজাতি, এটা খাসিয়া। তারপর হচ্ছে ত্রিপুরা, ওরাও, হ্যাঁ এটা দেখবো। তারপর আমরা যদি দেখবো বাংলাদেশের বিশ্ব, এটাও আমরা দেখবো যে জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, সার্ক, অর্থাৎ 2টা অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, তাই না? যে বাংলাদেশ ও বিশ্ব, তাই না? সো এই 2টা থেকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা অনেক অনেক প্রশ্ন আসতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করি। দেখো, গারোরা কি? গারোরা বা তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করে। কবিতার নাম হচ্ছে আমার পরিচয়। আমার পরিচয়, আমার পরিচয়, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমনই সন্তান? আমরা কি তেমন সন্তান না? সো বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবেই নতুন জিনিস শিখছি দিবারাত্র। তো আমরা আজকে কিন্তু অনেক কিছু শিখবো। ওকে, দেখো, তো আমাদের দেখো, আমাদের প্রশ্ন প্যাটার্নটা আমরা যদি দেখি, আমাদের পূর্ণ মার্ক হচ্ছে 50, 1 ঘন্টা 15 মিনিট সময়। বহু নির্বাচনী প্রশ্ন 5টা থাকবে। তো এই 5টাতে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে 5টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তারপর আমরা যদি দেখি যে শূন্যস্থান পূরণ, হ্যাঁ শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা নির্ণয়, তারপর মিলকরণ 5টা থাকবে, সবগুলো উত্তর দিতে হবে 5 নম্বর। হয় শূন্যস্থান পূরণ থাকবে, না হয় সত্য মিথ্যা থাকবে, না হয় মিলকরণ, যে কোনো একটা থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টা থাকবে, এবং এই সবগুলো উত্তর দিতে হবে 8, একটা 2 নম্বর করে, 16 নম্বর। বিস্তৃত বিস্তৃত প্রশ্ন উত্তর
আমরা চারটা থাকবে, মানে বড় প্রশ্ন সবগুলো উত্তর দিতে হবে 6 নম্বর করে, 24 নম্বর, টোটাল 50 নম্বর। তো আমাদের কিন্তু চারটা বিষয় আমাদের খুব খেয়াল দিয়ে পড়তে হবে। সেটা কি? একটা হচ্ছে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন তোমরা জানো, যে বললো যে বাংলাদেশের রাজধানী কোথায়, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা না পশ্চিম ঢাকা, এরকম করে দিবে। তো আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, যেটা চারটা অপশন থাকে। ওকে, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, ধরো গ্যাপ ফিলিং। ধরো আমরা বর্তমানে দেশ ক্লাস করছি, বাংলাদেশও বিশ্ব পরিচয় ক্লাস করছি, মানে শূন্যস্থান পূরণ। ওকে, হ্যাঁ, টিক চিহ্ন, একজন ভালো লিখছে, টিক চিহ্ন। ওকে, সত্য মিথ্যা নির্ণয় মানে একটা ট্রু ফলস, ইংরেজিতে তোমরা পড়ছো, তার মিলকরণ মানে এক পাশের সাথে আরেক পাশে মিলাই দাও, এরকম। হ্যাঁ, তো আমরা যদি দেখি এখানে 5টা, টোটাল 10 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন 2 লাইন 3 লাইনে লিখবা, 2 নম্বর করে, 8টা থাকবে। ওকে, আর বিস্তৃত মানে ব্রড কোশ্চেন যেটাকে বলে, বড় প্রশ্ন, সেটা হচ্ছে তোমার কতটা থাকবে? 4টা থাকবে। 4টার মধ্যে তোমার যদি 4 6 একটা 6 নম্বর, 24 নম্বর, টোটাল হচ্ছে 24 আর 16 40, 5 45, আর হচ্ছে 5 50 নম্বর। হ্যাঁ, তো যারা যারা ক্লাসটা দেখছো, ফেসবুকে যারা দেখছো, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আই এম ইউর নিউ স্টুডেন্ট, সিফাত লিখছে, হ্যাঁ আমিও তোমাদের নিউ শিক্ষক। ওকে, তো একটু শেয়ার করে দাও। যারা যারা লাইভে ফেসবুকে ক্লাসটা দেখছো, শেয়ার ডান, মানে শেয়ার লিখে ফেলো, শেয়ার দাও, মানে ফেসবুকে একটা শেয়ার পাবা, তাহলে তোমার বন্ধু বান্ধবী আরো অনেক মানুষজন দেখতে পাবে। ওকে, সো বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, আমরা যে এই যে একটা বাংলাদেশ, এই বাংলাদেশে অনেকগুলো নৃগোষ্ঠী বসবাস করে, এবং এই নৃগোষ্ঠীটা কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। নৃগোষ্ঠী মানে কি? তাদের একটা সংস্কৃতি আছে, তাদের আলাদা একটা ধর্ম আছে, তাদের একটা ভাষা আছে, তাদের একটা উৎসব আছে। হ্যাঁ, তাদের পোশাক আশাক আমাদের থেকে কিছুটা ভিন্ন। সো এটাই হচ্ছে নৃগোষ্ঠী, তাই না? ওকে, সো আমরা যদি দেখি গারো ওরা প্রায় 4500 বছর আগে তিব্বত থেকে বাংলাদেশে এসেছে। তো প্রশ্ন আসে যে গারোরা কোথা থেকে বাংলাদেশে এসেছে? তিব্বত থেকে। তাহলে গারোরা কোত্থেকে আসছে? তিব্বত থেকে। ওকে, তাদের নিজস্ব নাম, আমরা নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। তার মানে আচিক কোন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখো, এটা আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। গারোদের ভাষার নাম হচ্ছে আচিক ভাষা। আচিক ভাষা কাদের ভাষার নাম? গারোদের ভাষার নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে। রায়ান লিখছে, আই এম এ নিউ স্টুডেন্ট রায়ান, আমার নামও রায়হান যেটাই দেখো। ওকে, আদি ধর্ম সাংসারিক, তার মানে গারোদের আদি ধর্ম হচ্ছে সাংসারিক। সাংসারিক একটা নতুন, মানে আদি সকল ধর্ম থেকে আমাদের প্রচলিত যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে একটু আলাদা। কিন্তু বর্তমানে অধিকাংশ খ্রিস্টান কিভাবে? ধর খ্রিস্টান, আমি হচ্ছে নেত্রকোনায় গিয়েছিলাম। নেত্রকোনায় কারো বাসায় আছে তোমাদের এখানে? নেত্রকোনায় বেরিশিরি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, ওইখানে গারোরা থাকে। ওইখানে খ্রিস্টানদের মিশনারি চার্চ আছে। তারা কি করে, এই গারোদেরকে বসে, এই দেখো তোমরা যদি খ্রিস্টান হও, তাহলে আমরা তোমাদেরকে অনেক দিকে সাপোর্ট দিব, সহায়তা করবো। সো অনেকেই কিন্তু খ্রিস্টান ধর্ম চেঞ্জ করে ফেলছে। সো বর্তমানে অধিকাংশ খ্রিস্টান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাহলে গারো সমাজ কি রকম? মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে কি? ধরো তোমার পরিবারে প্রধান কে? তোমার পরিবারের প্রধান হচ্ছে জিতু। এতবার প্রশ্ন করো, এতবার উল্টাপাল্টা প্রশ্ন করো না। ওকে, তোমার পরিবার, আমরা যদি দেখি তোমার পরিবারের, ওকে ওকে, আমরা যদি দেখি তোমার পরিবারের প্রধান কে? তোমার পরিবারের প্রধান কে? ওকে, তোমার পরিবারের প্রধান হচ্ছে তোমার বাবা না মা? বলো। হ্যাঁ, মোশাররফ ভাই কেমন আছেন? হ্যাঁ, তোমার পরিবারের প্রধান হচ্ছে তোমার বাবা, তাই না? আমাদের পরিবারের প্রধান সাধারণত বাবা, বাবার নামে সবকিছু হয়। কিন্তু যেহেতু উল্টাপাল্টা কমেন্ট করো না, তোমার কাছে কিন্তু এই যে অনেকগুলো প্রশ্ন করতেছো, আমি কিন্তু অন্যান্য প্রশ্ন দেখতেছি না। জিতু, দুষ্টুমি করো না বাবা। দুষ্টুমি করলে কিন্তু বাসায় কিন্তু কল চলে যাবে, তখন কিন্তু তোমার কিন্তু অনেকে সবাই মিলে বকাঝকা করবে। হ্যাঁ, দুষ্টুমি করো না বাবা। ওকে, সো আমাদের পরিবারের প্রধান হচ্ছে বাবা, কিন্তু এই গারোদের পরিবারের প্রধান হচ্ছে মা। তাহলে গারোদের পরিবারের প্রধানকে মা। তাহলে মা কি? তো আমার বাবা নেই, তাই মা। উর্মি লিখছে, হ্যাঁ আমাদের যখন বাবা থাকে না তখন তো মারাই নেই। বাট ভাই, আপনার ক্লাসে নবম শ্রেণী একজন কমেন্ট করেছিল, রাহমান ভাই আপনার নাম কি? ওকে, সো আমরা যদি গারো সমাজ মাতৃতান্ত্রিক সমাজ এবং নারীরাই পরিবারের প্রধান, তার মানে গারো সমাজের নারীরাই হচ্ছে, হ্যাঁ নারীরাই নেতৃত্ব দেয়, গারো সমাজের নারীরাই প্রধান, তাই না? ওকে, তারপরে প্রধান খাবার ভাত মাছ,
আর বাঁশের কুড়োল বেশ জনপ্রিয়। তাহলে কারা বাঁশের কুড়োল খুব জনপ্রিয় কাদের মধ্যে? এটা হচ্ছে গারোদের মাঝে। তাদের বাড়ি লম্বা, তাদের তৈরি লম্বা ঘরগুলো আগে নকমান্দি নামে পরিচিত ছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে নকমান্দি কাদের গড় হিসেবে পরিচিত ছিল? তার মানে গারোদের। তো এখান থেকে আমি যেগুলো দাগাই দিই এগুলো পড়ে ফেলবো। তো আমি আবারও দাগাই দিচ্ছি প্রথম থেকে দেখো। তার মানে গারোরা কোথা থেকে এসেছে? আমার সাথে সাথে জোরে জোরে বলো, তিব্বত থেকে। তাদের নিজস্ব ভাষার নাম কি? আচিক। তার মানে গারোদের নিজস্ব ভাষার নাম কি? আচিক। তাদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। আর বর্তমানে খ্রিস্টান। গারদ সমাজ কি? মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে কি? তাদের সমাজে নারীরাই প্রধান। মাতৃতান্ত্রিক মানে হচ্ছে, ধরো আমাদের কেউ যদি আমাদের পরিবার আর প্রধানের কথা বলে যে তোমার পরিবারটা চালাই কে, তুমি সম্পত্তি কিভাবে পাও, সবকিছু কিন্তু আমাদের বাবাদের নামে হয়। ঠিক তেমনি আমাদের গারো সমাজে সবকিছু হচ্ছে মাদের নাম অনুসারে হয়। অর্থাৎ তাদের বিয়ের পর ছেলেরা তাদের শ্বশুর বাড়ি থাকে। আমরা যেটা আমাদের বাসায় বলি ঘর জামাই, কিন্তু তাদের সময় কিন্তু এটা, তাদের সময় কি করে তারা শ্বশুর বাড়িতেই থাকে। বিয়ের পরে তাদের জামাইয়ের বাড়ি হয় না, তাদের শ্বশুর বাড়িতেই থাকে। মানে মা যেহেতু প্রধান, তাহলে মেয়ে যেহেতু সম্পত্তি পাবে, তাহলে মেয়ের বাড়িতে থাকে, তাই না? সবকিছু মাকে মানে নারী কেন্দ্রিক সবকিছু হয়। উল্টা আমাদের সমাজে টোটালি উল্টা। ওকে, আমি সরলাম, একটা স্ক্রিনশট রাখতে পারো। তাদের প্রধান খাদ্য বাঁশের কুড়োল, তাদের এখানে খুব জনপ্রিয়। তাদের তৈরি লম্বা গড়গুলোর নাম কি? নকমান্দি। নকমান্দি হচ্ছে তাদের যে লম্বা ঘরগুলো, অর্থাৎ তাদের বাঁশ দিয়ে তৈরি অনেক লম্বা লম্বা ঘর আছে, সেইগুলো হচ্ছে, আমরা যে একজন বলছে আপনি থাকবেন না আদিল, না আমি থাকবো কেন, আমি তো বাঙালি সমাজে বড় হয়েছে বাবা, আমি তো গারো সমাজের না। হ্যাঁ, তাইলে তো থাকতাম, তোমাকে নিয়েই থাকতাম, সমস্যা নেই। ওকে, বাড়ি তাদের তৈরি লম্বা ঘরগুলো আগে নকমান্দি নামে পড়ে। তাহলে নকমান্দি কি? তাদের তৈরি ঘরগুলো। তার মানে আমরা যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা বলো। তার মানে তোমরা সবগুলো কি বুঝতে পেরেছো? একটু ক্লিয়ার কমেন্ট করে জানাও তো বাবারা, খুকুমনিরা বলো বুঝতে পেরেছো কিনা। বাঁশের কুড়োল কি? বাঁশের একদম, বাঁশ যখন নতুন বাঁশ জন্ম নেয়, আমি নিজেও খেয়েছি বাঁশ যখন, ধরো বাঁশ তো দেখছো অনেক লম্বা একটা, লম্বা আকৃতির একটা হচ্ছে গাছ, যেটা অনেক বড় হয়, তখন এটার থেকে একটা বাচ্চা বাঁশ হয়, ছোট একটা এরকম গেজ দিয়ে একটা ছোট বাচ্চা বাঁশ হয়। তো এই বাচ্চা বাঁশটাকেই হচ্ছে বাঁশের কুড়োল বলা হয়। এটা যখন ছোট অবস্থায় থাকে তখন এটা কেটে খাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং, মজা। আমার কাছে যদিও মজা লাগে নাই, বাট ওরা মনে করে বুঝতে পারে। ক্লিয়ার, সাব্বাস, সেরা। জান্নাত বলতে ক্লিয়ার, তাবাসসুম ক্লিয়ার, সাইবা আমি ওদের কিছুই বুঝতে পারতেছি না। তুমি যেহেতু বুঝতে পারতেছো না, তোমার মাথায় হচ্ছে একটা ডাব পড়বে। চিংগাম কা চাং বলছে বাস না, ইয়াম পসিবল হ্যাঁ, বলি তো ইয়াম পসিবল হ্যাঁ। তোমার মাথায় একটা ডাব ফালানো দরকার। তোমার জন্য আবারও বলছি, আমরা পড়ছি বাংলাদেশের যা নৃগোষ্ঠী সম্পর্কে। নৃগোষ্ঠী কারা? যারা হচ্ছে নৃগোষ্ঠী হচ্ছে তারাই যারা হচ্ছে আমাদের এই অঞ্চলে অনেক আগে থেকেই থাকে বা বিভিন্ন জায়গায়, মূল জাতিগোষ্ঠী না। হ্যাঁ, তো এই নৃগোষ্ঠীর মধ্যে আমরা গারোদের সম্পর্কে বললাম, তাদের তারা কোথা থেকে এসেছে, তাদের ভাষা কি, তাদের ধর্ম কি, তাদের সমাজ ব্যবস্থা কেমন, তারা কি খায়, তারা কোথায় থাকে, এই জিনিসগুলো পড়লাম। বুঝেছো? ওকে, দেখো এবার পোশাক। এটা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে, নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ডকবান্দা বা ডক শাড়ি। ডক শাড়ি, ডকমান্দা বা ডক শাড়ি বলা হয় এটাকে। কি বলে? ডক শাড়ি। যে দেখো গারোরা লাল সবুজের শাড়ি পরতে, এটাকে ডক শাড়ি বলা হয়। দেখছো, এই যে এই শাড়িটাকে বলছে ডক শাড়ি। আমরা যদি দেখি এই যে শাড়ি পরতে, এই শাড়িটা ডক শাড়ি, খুবই সুন্দর। তারা একটু মানে কি বলে, কালারফুল জিনিসপাতি পরে। উৎসবের নাম, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটার নাম হচ্ছে ওয়ান গালা। তাহলে গারোদের আমরা যদি দেখি উৎসবের নাম কি? ওয়ান গালা, যা সূর্য দেবতা শালং এর উদ্দেশ্যে পালিত হয়। তাহলে গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? আকলিমা বলেছে তিব্বত মানে কি বুঝতে পারছি না। আকলিমা, তিব্বত মানে তিব্বত 570 সাবান না। তিব্বত মানে হচ্ছে একটা, হ্যাঁ আমরা যদি দেখি একটা, হ্যাঁ দক্ষসারি হইতে পারে। হ্যাঁ, আমরা যদি দেখি যে তিব্বত মানে হচ্ছে একটা দেশের নাম। তোমরা যদি দেখো চাইনার নিচে, চীনের নিচে একটা দেশ হচ্ছে তিব্বত, সেই তিব্বত থেকে ওরা আসছে, অনেক দূর থেকে আসছে। সময়কাল সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে নতুন শস্য ওঠার সময় বাদ্যযন্ত্র, বাদ্য মানে কি? বিভিন্ন ধরো বাঁশি বা তাদের বাঁশের বিভিন্ন যন্ত্র গুলো দিয়ে কিন্তু তারা তৈরি করে।
বাড়িতে বাজনা বাজিয়ে এই উৎসব উদযাপন করে। আমরা যেমন নবান্ন উৎসব পালন করি, নবান্ন করি না? নতুন ধানের ফিন্নি, হ্যাঁ, নতুন নতুন ধান উঠলে, তোমরা অনেকেই গ্রামে থাকো, গ্রামে থাকলে কি হয়, নতুন ধানের, নতুন বিন্নি চালের, আতপ চালের পোলাও, বা নতুন ধান উঠলে আমরা কিন্তু পোলাও, পায়েস এগুলো খাই। খাওয়ার পর নবান্ন উৎসব হয়। ওরা কি করে, নবান্ন উৎসবে তারা নাচা গানা করে, তা ধিম তা না না, তা ধিম তা না, এরকম করে নাচে। তারা খুব সুন্দর করে নাচতে পারে, হ্যাঁ, সুন্দর করে নাচে, নেচে গেয়ে, তারপর বাদ্যযন্ত্রে প্যাপো প্যাপো করে বাদ্যযন্ত্র বাজায়। তারপর হচ্ছে তারা ভালো মন্দ কিছু খায়, হ্যাঁ, তৈরি করে। এই জিনিসগুলোকে বলছে, তারা হচ্ছে যে উৎসবটাকে ওয়ান গালা, তাদের এই উৎসবটার নাম হচ্ছে ওয়ান গালা। এবং তারা তাদের যে দেবতা, সূর্য দেবতার নাম হচ্ছে সালজং। সালজং মানে হচ্ছে একটা দেবতার নাম। যেমন হিন্দুদের দেবতা আছে না, শিব, তার বিষ্ণু, ব্রহ্মা, এরকম করে তাদের যে দেবতার নাম হচ্ছে সালজং। ওকে, সো তাদের যে বাদ্যযন্ত্র বাজিয়ে এই তাদের বিখ্যাত উৎসবের নাম কি? সবাই একটু কমেন্ট করে জানাও। গারোদের বিখ্যাত উৎসবের নাম কি? তা ধিন তা না না, কোথায় নাচে তারা? সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। দেখছো, তোমাদের জন্য আমি নাচতেছি, গাইতেছি, আবৃত্তি করতেছি, আর কি করবো বলো? জীবন দিয়ে দিব। ওকে, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা একটু শেয়ার করে দাও, যেহেতু সবাই 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 বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখতে দিবার রাত্র। আস্তে ধীরে ভাইজান। ওকে, সো আমরা যদি দেখি, খাসি মানে কি? খাসি জনগোষ্ঠী সিলেটের, এটা আবার খাসিয়াও বলে অনেক জায়গায়, হ্যাঁ, খাসিদেরকে অনেক জায়গায় খাসিয়াও বলে। তারা কি করে, যেমন সিলেটের বিভিন্ন এলাকায় বাস করে। অতীতে তারা জৈন্তা রাজ্যে বাস করে। জৈন্তা মানে কি? একটা সিলেটের জয়ন্তিকা পাহাড় নাম শুনতো, জয়ন্তিকা একটা ট্রেনের নামও আছে, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু তারা বসবাস করে। ভাষা, তাদের নিজস্ব ভাষার নাম মনখেমে, যার কোনো লিখিত বর্ণমালা নেই। দেখো, বাংলা ভাষার অনেকগুলো ভাষা আছে, যে বাংলা ভাষার নাম মানে আমাদের দেশে যেগুলা লিখিত বর্ণমালা নেই। জিতু, তুমি তো অনেক ভীতু, তুমি এত কমেন্ট করতেছো যে, তোমার দাঁড়াও, তোমাকে কিন্তু আমি স্পেশাল ওয়ার্নিং দিচ্ছি। তুমি কিন্তু দুষ্টুমি করছো, তোমার বাসায় কিন্তু একটু বড় একটা ফোন যাবে, তারপর তোমার পিছনে কিন্তু খিলকনি পড়বে। ওকে, ডোন্ট বেশি দুষ্টমি করবে না ক্লাসে। ওকে, তাদের নিজস্ব ভাষার নাম মনখেমে, যার কোনো লিখিত রূপ নেই। পরীক্ষায় প্রশ্ন আসবে, গারোদের গারোদের ভাষার নাম কি? কমেন্ট করে জানাও, গারোদের ভাষার নাম কি? সমাজ ব্যবস্থা, খাসি সমাজ মাতৃতান্ত্রিক, পরিবার ছোট মেয়েই সম্পত্তির উত্তরাধিকারী হয়। তাহলে তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। ওকে, তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। জীবিকা, কৃষিকাজ, পান ও মধুর চাষ করে জীবিকা নির্বাহ করে। প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি, মধু, এছাড়াও পান সুপারিকে তারা পবিত্র মনে করে। ওকে, সো পোশাক, তাদের পোশাক হচ্ছে ধরো কাজিম পিন, লুঙ্গি, এবং ছেলেদের পোশাক ফুং মারুং। আর ধর্মেন, এগুলো হচ্ছে কঠিন কঠিন জিনিস না, সহজ সহজ জিনিস। তোমাদের সাইদুর ভাই চলে আসছে। সাইদুর ভাইকে যেহেতু ক্লাসে একটু লেট করছে, সাইদুর ভাইকে একটা অপরাধ, একটা শাস্তি দিতে হবে। কি শাস্তি দিব বলো? আসো এদিকে, সাইদুর চলে আসো। সাইদুরের শাস্তি হচ্ছে সাইদুর একটা ড্যান্স দিতে হবে। সাইদুর ভাই, একটা নাচতে হবে। আমি তো নাচছি না, বলো, তোমরা একটু বলো আমি নাচছি কিনা। সবাই একটু কমেন্ট করে জানো আমি গারুদের নাচ দিছি কিনা। এই শাস্তির কথা জানলে তো আমি ক্লাসে আসতাম না। তুমি খাসিয়াদের, অপরাধ ছিল। না এই যে খাসিয়ারা ডান্স দেয়, একটা ডান্স দিতে হবে। দাঁড়াও, আমি নাচছি কিনা বলো আগে, ইয়েস অর নো। ভাই, আমি একটা গান গাই তাহলে ওদের ভাষায়। হ্যাঁ, ওদের ভাষায় একটা গান গেয়ে দেই। ওদের ভাষায় ওরা বলছে নাচতে হবে, নাচতে হবে আর কি। না ভাই, ওদের ভাষায় গান আছে তো। তুই গান পারিস? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা গান গেয়ে দিবে, সবাই গানের সাথে সাথে নাচতে হবে। তা ধিনতাই রে, আমি তো না তা ধিনতা নাচতে হবে। গান গাই দিই, আপনি নাচেন তাহলে। আপনি যেহেতু নাচটা ভালো না পারেন, আপনি নাচেন। আচ্ছা বল, গানটা আমি গাচ্ছি। গানটা বলো, তারপরে তোমরা শোনো। সৈদুর যদি ভালো করে মানে না নাচে, না গান গাই দিলে ওর মারবো, এখানে লাশ পড়বে শ্মশান। ওকে। হ্যাঁ। উতন পেগে মেঘে মেঘে মেঘলো দেবা তলে, তার ফরানোর দেরো মাগে তারার লগে লগে। উতন পেগে মেঘে মেঘে মেঘলো দেবা তলে, তার ফরানোর তেরো মাগে তারার লগে লগে। আচ্ছা, এখন তো তুই এটা গান গেলি, কি এরা মানে কি তো বুঝতে হবে, বুঝাইতে হবে। এইটার মানে আমি ঠিক মনে পড়তেছে না, অনেকদিন আগে শুনছি। আচ্ছা। গানটা হচ্ছে গিয়ে চাকমা ভাষায় গাওয়া এবং উপজাতীয় সংস্কৃতিতে খুবই পরিচিত। যারা আপনার ওই সংস্কৃতিতে হচ্ছে বিলং করে, তাদের কাছে এটা খুবই একটা ই গান। হ্যাঁ, ইয়ে গান না দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। তো যাই হোক, আমি অনেক নাচা গানা করে গেলাম। তারপরে যদি ভালো করে মানে মানে ওর উপরে শুনি আছে, হ্যাঁ, তুমি এমনিতে লেট করছো, আবার Late করে ফেলছি ভাই। বাচ্চারা খুব কিন্তু ক্ষেপে আছে। ও মা গো, গান পারে দিদি ভাই, কি আমরা শিক্ষক টিচাররা কি না পারি? কি না পারে, আমি তো কি না নাইতে পারি? দেখলাম ও গান পারে। ওকে, তাইলে ভালো করে পড়া ওই ওকে ভাই, হ্যাঁ, অবশ্যই ভাই।
থাকলে সাইদুর ভাইকে জিজ্ঞেস করবা। সৈদুর ভাই তো বলে দিই, সৈদুর ভাই হচ্ছে এইসব উপজাতি আন্তর্জাতিক বিষয়দের নিয়ে ও হচ্ছে অনেক এক্সপার্ট লেভেলের নলেজ। মাঝে মাঝে আমরা যে জায়গায় আটকায় যাই সৈদুর ভাই থেকে যায় না নি। তো তোমরা ভালো করে ইয়া করবা। আর আমি তোমাদের রায়হান ভাইয়া তোমাদের কাছে আশেপাশে সব জায়গায় থাকবো, কোনো সমস্যা নাই। সৈদুর ভাই এটার বস। ওকে, সো আমরা বস ভাইয়ের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, সবাই কিন্তু শেয়ার করে দাও, আর খুব মনোযোগ দিয়ে করো। ওকে, দেখা হবে যে কোনো একটা দিনে। হ্যাঁ, ওকে। আর ওদেরকে গান শোনাইছি একটু পরে পরে। অবশ্যই টাটা। এইগুলো বাচ্চা অবশ্যই কাচ্চা অনেক ভালো, ওরা অনেক ভালো। ওরা ওকে, অনেক আল্লাহ ভালো হাফেজ। ভাই, অনেক ধন্যবাদ ভাই। ওকে বাচ্চা কাচ্চারা, কি অবস্থা এতক্ষণ? হ্যাঁ, ওকে, এতক্ষণ রায়হান ভাইয়ের ক্লাসের পর আমার ক্লাস ভাল লাগবে না, তারপরও করি একটু আমরা। হ্যাঁ, তারপর আমরা একটু করার চেষ্টা করি। দেখো, সো নাইস সং। আর পারি তো, আমি ছোটবেলা থেকে গান করি না, এই জন্য গান করলে উফ, স্টেজে আমার যা একটা দাম থাকতো না, কি আর বলবো। যাই হোক, দেখো, এই যে খাসি জনগোষ্ঠীটা মানে প্রধানত বাস করে হচ্ছে সিলেটে। এবং তোমরা যে সিলেটের জাফলং এর নাম শুনছো না, সিলেটের জাফলং এর নাম তোমরা অনেকে শুনছো না, জাফলং। সিলেটের একটা জায়গা আছে জাফলং, বলো তো এই জায়গাটার নাম তোমরা শুনছো না সবাই? এই জাফলং জায়গাটাতে কিন্তু অনেক খাসিয়া থাকে। হ্যাঁ, এবং সেইখানে একটা নামই আছে খাসিয়া পল্লী। সেইখানে একটা জায়গার নামই হচ্ছে খাসিয়া পল্লী, একটা জায়গার নামই খাসিয়া পল্লী। সো ওই জায়গাতে হচ্ছে অনেক খাসিয়ারা থাকে। এছাড়াও তোমার মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সব জায়গাতেও অনেক বেশি খাসিয়া দেখা যায়। তবে প্রধানত থাকে ওই যে সিলেটের জৈন্তা পাহাড়ের যে পাদদেশ, সেই পাদদেশে এখনো তাদের বসবাস। এবং আগেও তারা কোথায় থাকতো, তখন এটা ভারতের যে জৈন্তা পাহাড় ছিল অন্তর্গত, সেই পাহাড়টাতে বা সেই রাজ্যটাতে তারা থাকতো, জয়ন্তিকা বা জৈন্তা। এবং বর্তমানে তারা কি করে, জাফলং এর আশেপাশে তারা আছে। এবং মণিপুরীরা মূলত থাকে হচ্ছে গিয়ে হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলটাতে। এর পাশাপাশি কিছু সংখ্যক খাসিয়া দেখা যায়। ওকে ওকে, পাদদেশে মানে কি? জুবাইর বলতে স্যার পাদদেশে মানে কি? পাদদেশ মানে হচ্ছে পাহাড়ের নিচে যে সমতল ঢাল থাকে ওইটা। ঠিক আছে, পাহাড়ের নিচে যে সমতল ঢালু জায়গা থাকে ওইটাকে বলে পাহাড়ের পাদদেশ। ওকে, আর পাহাড়ের উপরে যখন সমতল ভূমি থাকে তখন ওইটাকে বলে মালভূমি। কি বলে? মালভূমি। ওকে, তারপর দেখো সমাজ ব্যবস্থা। খাসিয়া সমাজটা কি? খাসিয়া সমাজটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এবং পরিবারের যে ছোট মেয়ে থাকে তারাই হচ্ছে গিয়ে, পরিবারের ছোট মেয়েরাই হচ্ছে গিয়ে সম্পত্তির উত্তরাধিকারী হয়। তোমরা যারা পরিবারের ছোট মেয়ে আছো তারা খুশি হয়ে যাও। কি করে? খাসিয়া সমাজটা মূলত মাতৃতান্ত্রিক এবং পরিবারের যে সবচেয়ে ছোট মেয়ে থাকে সে হচ্ছে অনেক বেশি পরিমাণে সম্পত্তির উত্তরাধিকারী হয়, মানে বেশি পরিমাণ সম্পত্তির। ঠিক আছে, জীবিকা কি? কৃষিকাজ, পান এবং মধুর চাষ করে। দেখো, তোমরা যখন সিলেটে যাবা তখন দেখবা সেখানে মানে জাফলং পাহাড়ের আশেপাশে কিন্তু প্রচুর পান গাছ আছে, প্রচুর পানের চাষ হয়। সো পানটা তারা চাষ করে, একই সাথে মধু হচ্ছে গিয়ে তারা করে, এবং একই সাথে কিছু কিছু খাসিয়া কৃষিকাজের সাথেও জড়িত। কি করে? কৃষিকাজের সাথেও জড়িত। তারপর দেখো খাদ্য, তাদের প্রধান খাবারটা হচ্ছে ভাত, মাংস, শুটকি এবং মধু। এছাড়া পান সুপারি। সাধারণত মণিপুরী এবং খাসিয়া এই দুইটা সম্প্রদায়ই পান সুপারিকে খুব পবিত্র বলে মনে করে, খুবই পবিত্র বলে মনে করে। সো পান সুপারি তাদের কাছে পবিত্র মনে হয়, বাড়িতে যখন কোনো অতিথি আসে তখন তাকে তারা এই পান সুপারি দিয়ে কিন্তু আপ্যায়ন করে। কি দিয়ে? পান সুপারি দিয়ে আপ্যায়ন করবে। সাথে অনেক সময় চা থাকে, তবে পান সুপারি হচ্ছে গিয়ে তাদের প্রধান জিনিস, যেটা দিয়ে তারা অতিথিকে আপ্যায়ন করে। কেন? কারণ হচ্ছে তারা পান সুপারিকে পবিত্র মনে করে। পোশাক দেখো, মেয়েদের পোশাকের নাম হচ্ছে কাজিমপিন ও লুঙ্গি, এবং ছেলেদের পোশাক হচ্ছে ফুং মারুং। ছেলেদের পোশাকের নাম কি? ফুং মারুং। তারপরে দেখো ধর্ম, তাদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাউথং বা উবলাই নাংথং। দুই মানে অনেক জায়গায় অনেক ভাবে লেখা থাকে, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে যেহেতু এটা লেখা এটাই লিখবা, উবলাই নাংথৌ, উবলাই নাংথৌ। ঠিক আছে, এই যে উবলাই নাংথৌ, একে হচ্ছে গিয়ে তারা কি মনে করে? তারা মনে করে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন উবলাই নাংথৌ। কি মনে করেন? পৃথিবীর সৃষ্টিকর্তা উবলাই নাংথৌ। ওকে, তারপর দেখো উৎসব, পুজো, বিয়ে, খরা, অতিবৃষ্টি এইসবের মতো অনুষ্ঠানে তারা নাচ গানের
আয়োজন করে থাকে। যখন বৃষ্টি হয় না তখন তারা বৃষ্টি নামার জন্য দেখা যায় যে একটা নাচ গানের আয়োজন করে। আবার যখন তারা হচ্ছে গিয়ে অতিবৃষ্টি হয়, যে বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা বা তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তখনও তারা হচ্ছে কি করে, বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করে। আবার অনেক সময় দেখা যায় তাদের হচ্ছে গিয়ে তোমার প্রচুর যখন ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি শুরু হয় তখন তারা টিনের মতো অনেকগুলো জিনিস আছে ওইগুলোতে তারা বাড়ি দিতে থাকে। এবং তাদের ধারণা কি জানো, তাদের ধারণা হচ্ছে এই যে তাদের দেবতা উবলাই নাংথৌ, এই উবলাই নাংথৌ হচ্ছে এরকম নাচ গানে হচ্ছে গিয়ে তোমার সন্তুষ্ট হয় এবং সন্তুষ্ট হয়ে তাদেরকে কি করে, তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। ওকে, খাসি বুঝছো? খাসি সম্প্রদায়টা কি ক্লিয়ার? বলতো খাসি সম্প্রদায়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ নাজিহা, বইয়ে যেটা লেখা আছে এটাই লিখবা। ক্লিয়ার, থ্যাংক ইউ বস। সবাই হচ্ছেন এক একজন বস। তারপরে দেখো, তারপরে হচ্ছে ম্রো, তারপরে সম্প্রদায়টা কি, ম্রো, একে অনেকে মুরং বলে। হ্যাঁ, এই সম্প্রদায়টা কি, এই সম্প্রদায়টা হচ্ছে ম্রো। এই যে ম্রো সম্প্রদায়, এদের বসবাস কোথায়, এদের বসবাসটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায়। বান্দরবান জেলার কোথায় বসবাস করে, বান্দরবান জেলায় তারা রুমা, বান্দরবানের তারা রুমা, লামা, হাঞ্চি এবং আলীকদম, এই জায়গাগুলোতে তারা হচ্ছে গিয়ে বান্দরবানের বাস করে। আলীকদম, রুমা, লামা, থানচি, আলীকদম, এই যে উপজেলাগুলো পার্বত্য বান্দরবান জেলার, সেইখানে হচ্ছে গিয়ে তারা বসবাস করে। কোথায়, রুমা, লামা, থানচি, আলীকদম। তাদের ম্রোদের ভাষার লিখিত রূপ থাকলেও ইউনেস্কো একে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। কারণ কি, ইউনেস্কো কেন একে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে, কারণ কোনো একটা ভাষা যখন প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকে তখন কিন্তু সে লিখিত রূপে টিকে থাকে না। দেখো, তুমি হচ্ছে গিয়ে মা বলে যেদিন ডাকছো, বা মা বাবা, হ্যাঁ, বা আমি ভাত খাবো, এই কথাটা তুমি যেদিন বলতে শিখছো, তার মানে এই না যে তুমি লিখতে পারো যে আমি ভাত খাবো। হিসাবটা বুঝো, তুমি কি আগে বলতে শিখছো নাকি আগে লিখতে শিখছো, কোনটা শিখছো বলো তো তোমরা একটু। আমরা কি আগে, মানুষ কি আগে আমরা বলতে শিখি নাকি আগে আমরা লিখতে শিখি? মেহেদি বলতেছো বলতে শিখি। হ্যাঁ, সবাই বলতেছো বলতে, ভেরি গুড। হ্যাঁ, জারিফ, জেবা, স্নেহা, অয়ন, জান্নাতুল, হ্যাঁ সবাই, সবাইকে গুড। ওকে, তাইলে এই যে আমরা আগে বলতে শিখি, একটা জিনিস চিন্তা করো, এই যে ম্রোদের নিজস্ব ভাষায় কি নেই, কোনো বই নেই। ম্রোদের নিজস্ব ভাষায় কোনো সরকারি কাজকর্ম নেই। কোথাও তাদের ভাষা ব্যবহার হচ্ছে না। কি হচ্ছে না, কোথাও তাদের ভাষায় ব্যবহার হচ্ছে না। এবং তাদের মধ্যে এমন কোনো কবি নেই, এমন কোনো সাহিত্যিক নেই যারা লেখনির মাধ্যমে তাদের ভাষার যে রূপটা এইটাকে হচ্ছে গিয়ে টিকিয়ে রাখতে পারে। এবং যেহেতু কোথাও তাদের ভাষার প্রচলন নেই, সেহেতু মা বাবাও হচ্ছে তাদেরকে কি করেন না, এই ভাষাটার কোনো লিখিত রূপ শেখান না। এই জন্য ইউনেস্কো বলেছে এটা ঝুঁকিপূর্ণ। ইউনেস্কো কি, ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের সাংস্কৃতিক যে অনুষদ বা সাংস্কৃতিক যে সংগঠনটা, সেইটা আমরা আজকে এগুলো শিখবো যে ইউনেস্কো মানে কি। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। ওকে, তারপর দেখো ধর্ম, ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী হয়। কোন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আদি ধর্মের নাম হচ্ছে তোরাই। তাদের আদি ধর্মের নাম কি, তোরাই। তাদের আদি ধর্মের নাম তোরাই। তারপর দেখো সমাজ ব্যবস্থা, ম্রো পরিবারে হচ্ছে পিতা প্রধান ভূমিকা পালন করে। কে, পিতা। এবং তাদের সমাজ ব্যবস্থা হয় গ্রাম ভিত্তিক। কি ভিত্তিক, তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে গ্রাম ভিত্তিক। বাড়িটা দেখো, ম্রোরা বাড়ি তৈরি করে কিভাবে, শুধু ম্রোরা না, পার্বত্য চট্টগ্রামে সবাই হচ্ছে বাড়ি তৈরি করে আগে মাটির উপর। এই ধরো এটা হচ্ছে গিয়ে তোমার মূল মাটি, এই মাটির উপর তারা প্রথমে এরকম কাঠের গুঁড়ি দেয়, কাঠের গুঁড়ি দিয়ে দেন এইটার উপরে হচ্ছে গিয়ে তারা ঘরবাড়ি নির্মাণ করে। এই যে এইটার উপরে তারা ঘরবাড়ি নির্মাণ করে। আগে হচ্ছে দেয় কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তারা তৈরি করে
পরবর্তীতে উঁচুতে ঘর নির্মাণ করে। দেখো মাচার উপর তৈরি ম্রোদের বাঁশের যে বাড়ি ওইটার নাম হচ্ছে কিম। কি ওইটার নাম কি? কিম। মাচার উপর তৈরি ম্রোদের যে বাড়ি ওইটাকে কি বলি আমরা? কিম বলি। ওকে, তারপর দেখো ম্রোদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, শুটকি এবং নাপ্পি। এই নাপ্পিটা হচ্ছে শুটকির পেস্ট। কি? শুটকির পেস্ট। শুটকির একেবারে হচ্ছে কি একটা অন্য ধরনের শুটকির পেস্ট, শুটকির মতোই ভাত, এটা কি শুটকি না, এটা হচ্ছে শুটকির পেস্ট বলে। ওকে, নাপ্পি। এই নাপ্পি এবং ভাত শুটকি হচ্ছে তাদের প্রধান খাবার, জনপ্রিয় খাবার। মানে প্রধান খাবারটা হচ্ছে ভাত এবং শুটকি এবং জনপ্রিয় খাবারটা হচ্ছে নাপ্পি। জনপ্রিয় খাবারটা কি? নাপ্পি। উৎসব, সরি পোশাক আগে। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক যেটা মেয়েরা পরে ওইটার নাম হচ্ছে ওয়ান লাই, এবং পুরুষেরা হচ্ছে গিয়ে খাটো সাদা রঙের পোশাক পরিধান করে। কি করে? ম্রোরা হচ্ছে সাদা রঙের খাটো পোশাক পরিধান করে, আর মেয়েরা যে পোশাকটা পরিধান করে ঐতিহ্যবাহী ওইটার নাম হচ্ছে গিয়ে তোমার ওয়ান লাই। এই যে দেখো এখানে এই যে এইটার নাম হচ্ছে গিয়ে তোমার নাপ্পি, এটাকে আবার শীদল বলে। কি বলে? শীদল বলে। এই যে শুটকির পেস্টটা এটাকে অনেকে শীদল বলে, এটা হচ্ছে গিয়ে নাপ্পি। ওকে, এটাকে তরকারির সাথে দিয়ে তারা রান্না করে। তারপর দেখো উৎসব, 3 বছর বয়সে ছেলে মেয়ে উভয়ের কান ছিদ্র করার বিশেষ উৎসব পালন করা হয়। কত বছর বয়সে? 3 বছর বয়সে ছেলে এবং মেয়ে উভয়েরই কান ছিদ্র করার কি করা হয়? অনুষ্ঠান পালন করতে হয়। এটা তাদের হচ্ছে গিয়ে রীতিনীতি। ওকে, সো ম্রো নিয়ে তোমাদের কি কোনো প্রবলেম আছে বলো? না, সব সময় সাদা কাপড়ই পরে এমন না, সব সময় সাদা কাপড়ই পরে এমন না, বাট ম্যাক্সিমাম টাইম তারা সাদা কাপড়টাই পরে। হ্যাঁ, ছবিটা নাপ্পি। কারো কোনো সমস্যা থাকলে একটু জানাও। কারো কোনো সমস্যা থাকলে একটু জানাও, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ওকে, সবাই বুঝতে পারছো। চলো এইবার হচ্ছে আমাদের ত্রিপুরা। চাকমা এবং মারমাদের পর ত্রিপুরারা, চাকমা এবং মারমাদের পর কারা? ত্রিপুরারা পার্বত্য অঞ্চলের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তারা কি? বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী পার্বত্য অঞ্চলের। কাদের পর? চাকমা এবং মারমাদের পর। তারা বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যে বাস করে। কোথায়? বাংলাদেশ ও ভারতের যে ত্রিপুরা রাজ্য আছে সেখানে হচ্ছে বাস করে। ভাষা, ত্রিপুরাদের নিজস্ব ভাষা যেটা আছে ওইটার নাম হচ্ছে ককবরক। তার মানে কি? ত্রিপুরাদেরও নিজস্ব ভাষা আছে, তাদের ভাষার নাম কি? ককবরক। ওকে, ত্রিপুরাদের নিজস্ব ভাষার নাম ককবরক। ওকে, মাহাদি খান বলছো ভাইয়া কিভাবে মনে রাখবো যে কোন গোষ্ঠীর সম্পর্কে কথা বলা হয়েছে? দেখো, যখন তোমাকে বলা হবে যে বাংলাদেশের এমন একটা জনগোষ্ঠী আছে যাদের ভাষার নাম ককবরক এবং তারা দলবদ্ধভাবে দফায় দফায় বসবাস করে, তখন তুমি বুঝতে পারবা না যে কাদের ভাষার নাম ককবরক আর কারা দলবদ্ধভাবে বসবাস করে। এইভাবে করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তাদের ভাষার নাম হচ্ছে ককবরক এবং তারা তাদের আরেকটা বিশাল ব্যবস্থা বা বৈশিষ্ট্য হচ্ছে তারা দলবদ্ধভাবে বা দফার মাধ্যমে বসবাস করে। দলবদ্ধভাবে যে বসবাস করে এক একটা দলকে তারা বলে কি? দফা। এক একটা দলকে তারা কি বলে? দফা বলে। তাদের সমাজে মোট 36টি দফা আছে। কয়টা? 36টা। এই 36টা দল বা 36টা দফা কিন্তু বাংলাদেশে থাকে না। দফা হচ্ছে দল, দফা হচ্ছে দল। তাদের অনেকগুলো মানুষ মিলে বা বাড়ি মিলে একটা দল তৈরি হয়, ওই দলকে তারা তাদের ভাষায় বলে দফা। এই দলকে তারা বলে দফা। এই দফা ইকুয়াল টু দল। এই যে এবার বুঝো, দফা ইকুয়াল টু দল। দফা যা জিনিস, দল একই জিনিস। ওকে, তাহলে এই যে তারা দলবদ্ধভাবে বসবাস করে এগুলোকে তারা বলতেছে দফা। এই যে দফা বলতেছে, এই মোট দফা আছে 36টা। তাদের মোট দফা কয়টা বা দল কয়টা? 36টা। কিন্তু এই 36টার মধ্যে 16টা বাস করে বাংলাদেশে, বাকি 20টা বাস করে ইন্ডিয়াতে, ভারতের ত্রিপুরা রাজ্যে। ওকে, তাইলে 16টা বাস করতেছে আমার বাংলাদেশে আর 20টা বাস করতেছে হচ্ছে ভারতে।
তাহলে দেখো তাদের পারিবারিক কাঠামোটা দেখো, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থা কি? পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা হবে পরিবারের প্রধান। সমাজে ছেলেরা পাবে বাবার সম্পত্তি এবং মেয়েরা পাবে মায়ের সম্পত্তি। ছেলেরা পাবে কার সম্পত্তি? বাবার সম্পত্তি। মেয়েরা পাবে কার সম্পত্তি? মায়ের সম্পত্তি। ওকে, একদম সোজা হিসাব। তাহলে এইটাও থাকতে পারে যে এমন একটা জনগোষ্ঠী যেখানে পিতারা পায় হচ্ছে গিয়ে ছেলেরা পায় পিতার সম্পত্তি আর মেয়েরা পায় মাতার সম্পত্তি। ওইটা হচ্ছে বাংলাদেশের কোন জনগোষ্ঠী? তাহলে ওটা কোনটা? ওইটা হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, ওইটা হচ্ছে কি? ত্রিপুরা। জারিফ ওমর এক দলে কতজন করে লোক আছে এটা নির্ধারিত নেই ভাইয়া, এটা নির্ধারিত নয়। এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। ঠিক আছে, সাধারণত তারা একসাথে যতজন বসবাস করে সেটাকেই তারা বলে হচ্ছে দল বা দফা। ওকে, ধর্ম, অধিকাংশ ত্রিপুরা হিন্দু ধর্মাবলম্বী। তাদের অধিকাংশের ধর্ম কি? হিন্দু ধর্ম। তবে তারা এই যে দেখো, তারা শিব এবং কালীর পূজা করেন। তারা কার পূজা করেন? শিব এবং কালীর পূজা করেন। হিন্দুদের যে দেবতা সেই অনুসারে তারা শিব এবং কালীর পূজা করেন। তারপর দেখো পূজা পার্বণ, গ্রামের সবার মঙ্গলের জন্য তারা কের পূজা সহ নিজস্ব দেবদেবীর উপাসনা করেন। এই যে এগুলো কিন্তু মনে রাখতে হবে, কের গ্রামের সবার মঙ্গলের জন্য আসতে পারে যে ত্রিপুরারা গ্রামের সবার মঙ্গলের জন্য কি করে? ত্রিপুরারা গ্রামের সবার মঙ্গলের জন্য একটা পূজা পার্বণের আয়োজন করে। ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে কের। ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে কের। উৎসবটার নাম যেটা গ্রামের সবার মঙ্গলের জন্য করা হয় ওইটার নাম হচ্ছে কের, অন্য কিচ্ছু না। তারপর দেখো বাড়ি, ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে তৈরি করা হয় এবং ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। কি বলছি? যে পার্বত্য চট্টগ্রামে যারাই বাস করে তাদের সবার ঘরই মাটি থেকে উঁচুতে। তাদের সবার ঘর মাটি থেকে উঁচুতে। অনেক সময় ঘরের নিচের অংশটাতে তারা হচ্ছে শূকর পালন করে, অনেক সময় খালি থাকে, কোনো সমস্যা নেই। দেখো পোশাকের অংশটা দেখো, মেয়েদের পোশাকের নিচের অংশকে বলা হয় রিনাই আর উপরের অংশকে বলা হয় রিসা। নিচের অংশ কি? রিনাই, উপরের অংশ কি? রিসা। নিচে রিনাই, উপরে রিসা। আর কানে তারা যে দুল পরে ওই দুলটার নাম হচ্ছে নাটং। তারা কানে যে দুল পরে ওই দুলটার নাম কি? নাটং। ওই দুলটার নাম নাটং। আবার কিন্তু নাটক বইলা দিও না, নাটক না। কানে যে দুল পরে ওইটার নাম হচ্ছে নাটং। আর তাদের ঘর বাড়িগুলো উপরে, মেয়েদের পোশাকের নিচের অংশকে বলবো রিনাই, উপরের অংশকে বলবো কি? উপরের অংশকে বলবো রিসা। তারপরে উৎসব দেখো, তাদের নববর্ষের উৎসবের নাম বৈশু। বৈশু, এই বৈশু উৎসবকে কেউ বিজুও বলে। হ্যাঁ, বিজু বলে। এটা কখন পালন করা হয়? ওই যে বৈশাখী। বৈশাখী একটা নাম হচ্ছে গিয়ে বৈশুখ, একটা নাম হচ্ছে গিয়ে সাংরাই, আর একটা নাম হচ্ছে এই যে বিজু। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীদের উৎসব। একজনের নাম মানে একটা সম্প্রদায় পালন করে হচ্ছে গিয়ে বৈশুখ, একটা সম্প্রদায় পালন করে সাংরাই, আর একটা সম্প্রদায় পালন করে হচ্ছে এই যে বিজু। বিজু পালন করে ত্রিপুরারা। ঠিক আছে, এইগুলার সমন্বয়ে, এই তিনটার সমন্বয় হয় বৈশাখী। এই বৈশাখী কখন পালন করা হয় বলতো? বৈশু হচ্ছে তাদের একটা অনুষ্ঠান। আগে দেখি তোমরা পারো কিনা। বৈশাখী কখন পালন করা হয় বলো? দীপঙ্কর নববর্ষের সময়, ভেরি গুড। উর্মি বৈশাখ, যুবরাজ বৈশাখ, সায়েম বৈশাখ মাসে নববর্ষ, রাইট, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তোমার এই যে বৈশাখী বা বৈশু এই উৎসবটা পালন করা হয় নববর্ষের সময়। ঠিক আছে, নববর্ষের সময় এই উৎসবটা পালন করা হয়। এ সময় নারীরা মাথায় ফুল দিয়ে সাজেন এবং গ্রামে গ্রামে ঘুরে আনন্দ করেন। এই যে এইখানে দেখো, এইখানে সবাই পানির মধ্যে দাঁড়িয়ে আছেন। এই যে এরকম একটা খেলা হয়, এই খেলাটার নাম হচ্ছে জলকেলি। এরকম একটা খেলা হয়, খেলাটার নাম কি? জলকেলি। যেটা কারা খেলেন? আদিবাসী সম্প্রদায়রা খেলেন। কখন খেলেন? বৈশাখী উৎসবের সময়। ঠিক আছে, ওকে। ত্রিপুরা কি ক্লিয়ার নাকি কারো কোনো সমস্যা আছে একটু বলো তো ভাইয়া?
মাহাদি তুমি বারবার খাতায় লিখে পড়বা, যেহেতু মনে রাখতে তোমার অসুবিধা হয় তুমি বারবার খাতায় লিখে পড়বা। আচ্ছা শুনো, তোমরা যারা বলতেছো ভাই বই হচ্ছে না টং, এখানে না টং, তোমাদের বইয়ে যেটা তোমরা ওইটাই পড়বা। বইয়ে যদি ত থাকে ত, বইয়ে যদি না টংকে ফাতং লিখে ওইটাই রাইট, ঠিক আছে? ওকে, তোমাদের বইয়ে যেটা লিখে আছে ওইটাই পড়বা। ওকে। হুম। তারপর দেখো ওরাও, এই ওরাও জনগোষ্ঠীটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে। ওরাও জনগোষ্ঠীটা কই? উত্তরাঞ্চলে বসবাস করে বাংলাদেশের। বাংলাদেশের উত্তরাঞ্চল মানে কি? উত্তরাঞ্চল মানে হচ্ছে, উত্তরাঞ্চল বলতে কি বোঝায়? উত্তরাঞ্চল বলতে বোঝায় হচ্ছে রংপুর, দিনাজপুর, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওইদিকে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই অঞ্চলটা। কিন্তু তারা বসবাস করে কই কই? রাজশাহী, রংপুর এবং দিনাজপুরে। কই বসবাস করে? রাজশাহী, রংপুর, দিনাজপুরে। এই তিনটা জেলায়, বাংলাদেশের এই তিনটা জেলায় হচ্ছে গিয়ে বাস করে কে? এই তিনটা জেলায় বাস করে ওরাও। ওকে, দেখো ওরাওরা, ওরাওদের ভাষার নাম হচ্ছে কুড়ুক ও সাদ্রি। ওরাওদের ভাষার নাম কি? কুড়ুক এবং সাদ্রি। হ্যাঁ, তাদের এক একটা মানে অনেক সম্প্রদায় এই যে কুড়ুক এটা করে, অনেক সম্প্রদায়, আবার সাদ্রি এইটাকে হচ্ছে গিয়ে কথা বলে। সো তাদের ভাষা হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে কুড়ুক আর একটা হচ্ছে সাদ্রি। সমাজ ব্যবস্থা দেখো, ওরাও সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক এবং তাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মাহাতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওরাওদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মাহাতো বলা হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তাদের সমাজে। এবং তুমি যদি কোনো উপজাতি, হ্যাঁ যারা উপজাতি আছে তাদের এই বাড়িতে যদি তুমি ঢুকতে চাও, তাহলে কিন্তু তোমাকে আগে থেকে এই মাহাতো মানে ওই পাড়াতে ঢুকতে গেলে এই মাহাতোর অনুমতি নিতে হবে, ঠিক আছে? গ্রাম প্রধানকে জানাতে হবে। কেউ বলে কারবারি, কিন্তু ওরা ওদের ভাষায় হচ্ছে মাহাতো। জারিফ ওমর, যারা কুরুক ভাষায় কথা বলে তারা কি সাদ্রি ভাষা বুঝতে পারে? অনেকে বুঝতে পারে, অনেকে পারে না। যদি জানা থাকে তাহলে পারে, যদি জানা না থাকে তাহলে পারে না। ওকে, তারপর হচ্ছে ধর্ম। ধর্মতে দেখো, ধর্মতে হচ্ছে তাদের প্রধান দেবতার নাম ধার্মেস। তাদের প্রধান দেবতার নাম কি? ধার্মেস। মনে রাখতে সহজ হবে যে ওরা ওদের ধর্ম ধার্মেস। ওরা ওদের ধর্ম কি? ধার্মেস, ঠিক আছে? ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। ওরাওদের প্রধান উৎসবের নাম কি? কারাম, যা ভাদ্র মাসের একাদশী তিথিতে পালন করা হয়। ভাদ্র মাসের যে একাদশী, অর্থাৎ চাঁদের যে একাদশ দিন, চাঁদের যে 11তম দিন, ওই 11তম দিনে হচ্ছে গিয়ে পালন করা হয় কি? এই কারাম উৎসবটা। তাইলে উৎসবের নাম কি? কারাম। কখন পালন করা হয়? পালন করা হয় ভাদ্র মাসের একাদশী তিথি, অর্থাৎ 11তম চাঁদের দিনে, ঠিক আছে? তোমার চন্দ্র মাস বলে না, আমাদের যে ইংরেজি মাস আর চন্দ্র মাস দুইটা কিন্তু মিলে না। কারণ কি? দেখো তোমার ইংরেজি মাস শুরু হয় যখন, আর আরবি মাস বা চাঁদ দেখে মাস গণনা কি একই দিনে শুরু হয়? তুমি যে রমজান মাস পালন করো তখন কি? তখন তোমার রমজান মাসের যেদিন শেষ দিন, ওই দিন কি হয়? রমজান মাসের শেষ দিনে আমরা ঈদুল ফিতর পালন করি, কিন্তু ওই দিন তোমার মাস কি সবসময় শেষ হয়? ওই দিন কি মাসের 1 তারিখ থাকে? হিসাব হচ্ছে না। তাহলে চন্দ্র মাস আর আমাদের যে মাস ওইটা হচ্ছে মিলবে না। এই জন্য কি তারা ভাদ্র মাসের যে একাদশী তিথি, অর্থাৎ একাদশতম তোমার চন্দ্র দিন, ওই সময় তারা হচ্ছে গিয়ে এটা পালন করে। পোশাক দেখো, পুরুষরা ধুতি লুঙ্গি এবং শার্ট পরে এবং মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরিধান করে। এই যেখানে দেখলেই বুঝবা। হ্যাঁ, তোমার পুরুষরা কি করে? ধুতি লুঙ্গি শার্ট, এবং মেয়েরা মোটা কাপড়ের শাড়ি এবং ব্লাউজ পরিধান করে। খাবারের মধ্যে আমাদের সাধারণ বাঙালিদের মতো তারা হচ্ছে ভাত খায়, তবে তারা গম, ভুট্টা, মাছ, মাংস খেয়ে থাকে, ঠিক আছে? এবং তাদের প্রধান, যদি বলো যে তাদের প্রধান জীবিকা কি ভাইয়া, তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। তাদের প্রধান জীবিকা কি? কৃষিকাজ। বলো, ওরাও নিয়ে কোনো সমস্যা থাকলে বলো, বলে ফেলো দ্রুত। ওরাও নিয়ে কোনো সমস্যা থাকলে বলে ফেলো।
যারা বলতেছো ধর্ম ভাষার নাম মনে থাকে না, তারা হচ্ছে এগুলো খাতায় লিখে লিখে মনে রাখবা। ঠিক আছে, ওদের প্রধান হচ্ছে মাহাতো, ওদের প্রধান হচ্ছে মাহাতো। কারাম ইংরেজিতে কোনো মাসে হয় না, কারণ এটা তো নির্ধারিত নাই। ভাদ্র মাসের 11তম চন্দ্র দিন কোন দিন হবে ওইটা তো ইংলিশে নির্ধারিত নাই, বইয়ে যা লেখা আছে ওইটুকুতে। ওকে, তারপর দেখো বাংলাদেশ ও বিশ্ব জাতিসংঘ। দেখো জাতিসংঘ হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর গঠন করা হয়। কবে? 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালের 24শে অক্টোবর। কিন্তু প্রথমেই হচ্ছে গিয়ে জাতিসংঘ গঠিত হয়নি, এর আগে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল, আরো কয়েকটা সংস্থা গঠিত হয়েছিল। কিন্তু ওই সংস্থাগুলো কি করছে? প্রথম বিশ্বযুদ্ধের পর একটা গঠিত হয়েছিল, হ্যাঁ, কিন্তু ওরা কি করতে পারে নাই, ওরা পৃথিবীতে টিকতে পারে নাই, কিংবা ওরা হচ্ছে গিয়ে তাদের মানে একটা দল আমি করলেই যে ওই দল টিকবে সেরকম তো না। ওই দলটার কার্যক্রম থাকতে হবে, ওই দলটা সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে, তাহলে টিকবে। সো জাতিসংঘটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন পৃথিবীতে একটা চরম আকারের কি তৈরি হয়? মানবিক সংকট শুরু হয়। ওই মানবিক সংকটটা দূরীকরণে 1945 সালের 24শে অক্টোবর শুরু হয় কি? 1945 সালের 24শে অক্টোবর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওকে, জাতিসংঘ মানে কি? জাতিসংঘ হচ্ছে অনেকগুলো জাতির সমন্বয়ে গঠিত একটা সংগঠন, ঠিক আছে। এখন তাহলে জাতিসংঘের সদস্য কত? জাতিসংঘের সদস্য হচ্ছে বর্তমানে 193টা। বিশ্বে 195টা স্বাধীন দেশের মধ্যে 193টাই জাতিসংঘের সদস্য, বুঝছো? বিশ্বে 193টা দেশ জাতিসংঘের সদস্য, যেখানে তোমার কি আছে, দাঁড়াও 1 মিনিট। ওকে, বিশ্বের 193টা দেশ হচ্ছে ওদের সদস্য, আর মোট দেশ হচ্ছে 195টা, ঠিক আছে। বাংলাদেশ হচ্ছে গিয়ে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালের 17ই সেপ্টেম্বর, কবে? 1974 সালের 17ই সেপ্টেম্বর কোথায় যোগদান করে? জাতিসংঘে যোগদান করে। তাহলে জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি? জাতিসংঘ গঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। বাংলাদেশ যোগদান করে কবে? 1974 সালের 17ই সেপ্টেম্বর। বর্তমান সদস্য সংখ্যা কত? 193। বর্তমানে বিশ্বে মোট দেশ কয়টা? 195। ওকে, তারপর দেখো এইখানে জাতিসংঘের যে 6টা শাখা আছে, ওই 6টা শাখা নিয়ে কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে জাতিসংঘ সচিবালয়। এই জাতিসংঘ সচিবালয় হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক শাখা। কি? জাতিসংঘ সচিবালয় হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক শাখা। মনোযোগ দিয়ে শুনবা, জাতিসংঘের এই যে সচিবালয়, এরা হচ্ছে প্রশাসনিক যত কাজ আছে এর সবগুলো পরিচালনা করে। তোমার বাজেট হচ্ছে গিয়ে অনুমোদন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু হচ্ছে এই সচিবালয়ের দায়িত্ব। এবং জাতিসংঘের যে একজন মহাসচিব থাকেন, তিনিও হচ্ছে গিয়ে এই সচিবালয়ে থাকেন। এই যে দেখো, সচিবালয়ে একজন মহাসচিব থাকেন, সচিবালয়ে একজন কি থাকেন? মহাসচিব থাকেন। ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদেই প্রতি বছর একটা সভা হয়, ঠিক আছে, জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা। এইখানে তোমার আগামী বছরগুলোতে
কারা নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করবে, তারপর আগামী বছরগুলোতে জাতিসংঘের কর্মসূচি কি হবে, এবং বিভিন্ন দেশের মধ্যে এই যে বিদ্যমান হানাহানি মারামারি এইগুলো নিয়ে হচ্ছে জাতিসংঘে কি হয়, এগুলো নিয়ে জাতিসংঘে কথা হইতে থাকে। সো এইটা হচ্ছে সাধারণ পরিষদ, যারা কি করে জাতিসংঘের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে সেই সম্পর্কের যদি কোনো কারণে অবনতি হয় সেটা উন্নয়নের জন্য কাজ করবে। এগুলো হচ্ছে সাধারণ পরিষদের কাজ। আন্তর্জাতিক পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের কাজ। যেমন আন্তর্জাতিক আদালতের মধ্যে ধরো তোমার দেশের সীমানার ভিতরে এসে কোনো একটা দেশ তাদের কোনো একটা কিছু নির্মাণ করতে চায়, বা বারবার হচ্ছে তোমার দেশের সীমানাতে ওরা হচ্ছে আক্রমণ করতে চায়, তখন এটা তুমি কার কাছে বলবা? এটা তোমার বলতে হবে আন্তর্জাতিক আদালতের কাছে। আন্তর্জাতিক আদালত হচ্ছে সবকিছু মেনে, আন্তর্জাতিক আদালত সবকিছু মেনে এই সমস্যার সমাধান করবে, অন্য কেউ কিন্তু এটা পারবে না। এটা কার কাজ? আন্তর্জাতিক আদালতের কাজ, ঠিক আছে? তারপরে তোমার আছে ওসি পরিষদ। এই ওসি পরিষদের কাজ বর্তমানে একদম নাই বললেই চলে। ওসি পরিষদের কাজ কি? নাই বললেই চলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি আসে যে কোন পরিষদের কাজ এখন সবচেয়ে কম, ওসি পরিষদের কাজ। কোন পরিষদের কাজ সবচেয়ে কম? ওসি পরিষদের কাজ। প্রশ্ন হচ্ছে ভাইয়া ওসি পরিষদের কাজ কেন সবচেয়ে কম? কারণ ওসি পরিষদের দায়িত্ব ছিল, ওসি পরিষদের দায়িত্ব ছিল দেশগুলোকে স্বাধীন হইতে সাহায্য করা। কি করা? দেশগুলোকে স্বাধীন হইতে সাহায্য করা। এখন বর্তমান পৃথিবীতে উপনিবেশবাদ নাই। কি নাই? বর্তমান পৃথিবীতে পতাকা গেড়ে যে উপনিবেশবাদ, ওই উপনিবেশবাদ আর নাই। এখন ভাইয়া তুমি বলতে পারো ভাইয়া তাইলে যে হচ্ছে ভারত আমাদের নিয়ন্ত্রণ করে, কিংবা ভাইয়া আপনার চায়না যে হচ্ছে গিয়ে তাদের অনেকগুলো ছোটখাটো দেশকে নিয়ন্ত্রণ করে। ওকে, খুব সুন্দর কথা। দেখো ভারত যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ভারত কি ওই যে ব্রিটিশদের মতো আমাদের দেশে এসে আমাদের শাসন করে? একবার চিন্তা করো তো, ভারত কি আমাদের দেশে এসে আমাদেরকে শাসন করে? না। দীপঙ্কর বলছো না, যুবরাজ বলছো না। ভারত আমাদের দেশে এসে আমাদেরকে শাসন করবে না, বা ভারত আমাদের দেশে এসে যুদ্ধ করবে না। তারা কি করবে? তারা হচ্ছে গিয়ে ধরো ওই যে মাঝে মাঝে পেঁয়াজ নিয়ে ফাইজলামি করবে, বন্ধ করে দিবে। আমেরিকা কি করবে? স্যাংশন দিবে। হ্যাঁ, এগুলো করে করে তারা হচ্ছে আমাদেরকে পরোক্ষভাবে, তারা আমাদেরকে পরোক্ষভাবে দখল করার চেষ্টা করে। সো এখন হচ্ছে গিয়ে দেশগুলোকে আর স্বাধীন করার প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ ভাই, প্লিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা ওরা কোন কোন ইয়ার? ভাই ওরা হচ্ছে ক্লাস 5 বৃত্তি ব্যাচ। ক্লাস 5। আচ্ছা, মানে আমি এত খুশি হয়েছি তোমার কথাগুলো শুনে। আচ্ছা, আমি শাহাদ হোসেন শোভন, আমি রসায়ন পড়াই শিক্ষতে, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি থেকে পাশ করা। তো আমি যখন পাশে ছিলাম আমি সাইদুরের কথাগুলো শুনতেছি। এটা এতটা জরুরি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা পার্শ্ববর্তী বলবো না, এই ভারত নামক যে দেশটা, এই দেশটা আমাদের এই দেশের মধ্যে এমনভাবে অক্টোপাসের মতো গেড়ে আছে। আমাদের এখন থেকেই বুঝতে হবে, এখন থেকেই সচেতন হইতে হবে যে এই দেশটাকে, এই বাংলাদেশটাকে আমরা সুরক্ষা দিতে চাই। এই দেশটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমরা কি করব? আমরা বলো না, আমরা ভালোবাসবো। এই দেশটাকে আমরা রক্ষা করব। কাদের থেকে রক্ষা করব? দুশ্মনদের থেকে রক্ষা করব। সহজ কথা। এখন আমরা আর বলতে এটা ভয় পাবো না যে ভারত আমাদের শত্রু। বলতে হবে এটা। কারণ তারা গত 15 বছর, বললে ভুল হবে, গত 50 বছর ধরে আমাদের দেশের উপরে যা করছে, এটা কোনো স্বাধীন রাষ্ট্র অন্য আরেকটা দেশের উপরে করতে পারে না। যদি না তারা আমাদেরকে নিষ্পেষিত করার বা শত্রু মনে না করে থাকে। সো আমাদেরকে এটা একদম মাথায় ঢুকায় রাখতে হবে যে তারা আমাদের শত্রু। আমাদেরকে এখন থেকে ওরকমভাবে সচেতন হইতে হবে। ঠিক আছে? ওইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। সো থ্যাংক ইউ সাইদুর। এইভাবেই ভাই। তুমি পড়ায় যাও, ওদেরকে সচেতন করো, ধন্যবাদ এবং ভাই। ওরা অনেক কিছু করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো ওসি পরিষদের কাজটা তাহলে কেন বন্ধ হয়ে গিয়েছে? ওসি পরিষদটা এখন পৃথিবীতে এমন কোনো দেশ নাই যারা হচ্ছে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, অস্ত্র হাতে নিছে, এমন কোনো দেশ নাই। সো এই জন্য হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে তোমার অনেক কাজ তাদের কমে গেছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই ইসরায়েল যে ফিলিস্তিনকে এত বছর ধরে মারতেছে,
ওইটা নিয়ে জাতিসংঘ কেন কিছু বলে না? কারণ দেখো, এই যে জাতিসংঘ, এটা মুখে বলা হয় অরাজনৈতিক সংগঠন, কিন্তু আসলে এটা কোনো অরাজনৈতিক সংগঠন না। এবং পৃথিবীতে কেউই অরাজনৈতিক না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক। অ্যারিস্টটল বলেছেন মানুষ অবশ্যই রাজনৈতিক জীব। মানুষ কি? অবশ্যই রাজনৈতিক জীব। সো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে রাজনীতিও থাকবে। সো এই জন্য এই যে জাতিসংঘ, এই জাতিসংঘ হচ্ছে গিয়ে কি? জাতিসংঘ একটা রাজনৈতিক সংগঠন। এটা কারা চালায়? আমেরিকানরা চালায়। আমেরিকাকে পরোক্ষভাবে কারা চালায়? ইসরায়েল চালায়। সো ইসরায়েল আর ফিলিস্তিনের ঘটনা পুরোই হচ্ছে আউট অফ সিলেবাস, এটা ভিন্ন একটা জিনিস। এইটা নিয়ে হচ্ছে গিয়ে জাতিসংঘকে কখনো ব্যাখ্যা করা যাবে না, কারণ জাতিসংঘ এইখানে দেখেও না দেখার ভান করবে। বুঝতে পারছো? কারণ কি? কারণ এটা তাদের দাদারা করতেছে, এইটা নিয়ে কোনো কথা হবে না। বাকি পৃথিবীতে তারা মোটামুটি কাজকর্ম করে। ওকে, তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদটা কি? আমাদের কিন্তু একটা আছে, সেটা কি? নিরাপত্তা পরিষদ হচ্ছে তোমার এই যে আমাদের শান্তি রক্ষা মিশনে যায় না, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর অনেক পুলিশ সেনাবাহিনী কই যায়? অনেক পুলিশ এবং সেনাবাহিনী হচ্ছে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশ, যেমন সুদান, তারপরে হচ্ছে গিয়ে তোমার কঙ্গো, তারপরে তোমার হলো গিয়ে আরো অনেকগুলো দেশ আছে, সবগুলোর নাম মনে নাই। ওই দেশগুলোতে তারা কি করতে যায়? শান্তি রক্ষা করতে যায়। এই যে শান্তি রক্ষা করতে তারা যায়, সেইখানে তাদেরকে কিন্তু একটা বড় অংশের টাকা দেওয়া হয়। এই টাকাগুলো কারা দেয়? জাতিসংঘ দেয়। কেন দেয়? নিরাপত্তা বজায় রাখার জন্য দেয়। এই যে কঙ্গো, সুদান, এই অঞ্চলগুলোতে, আফ্রিকার বিভিন্ন অঞ্চল যেগুলো, ওই অঞ্চলগুলোতে অনেক বিদ্রোহী গোষ্ঠী আছে, বুঝছো? অনেক বিদ্রোহী গোষ্ঠী। সো এদের হাত থেকে ওই দেশকে রক্ষা করার জন্য কি করে? ওই দেশকে রক্ষা করার জন্য এই নিরাপত্তা পরিষদ কাজ করে। তারপর দেখো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এইটা হচ্ছে পুরো পৃথিবীতে অর্থনীতি এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে থাকে। তারা বিভিন্ন বিষয় ওয়ার্ল্ড ব্যাংকে নির্দেশ দেয়, বিভিন্ন বিষয় হচ্ছে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশকে নির্দেশ দেয়। এগুলো করে হচ্ছে গিয়ে তারা কি করে? তারা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাজ করে। সো জাতিসংঘের শাখাগুলো আপনারা কি সবাই বুঝেছেন? জাতিসংঘের শাখাগুলো আপনারা সবাই কি ক্লিয়ার? বুঝেছেন? ওকে, যারা এখন একটু কনফিউশনে আছেন আরেকবার বুঝো। সেটা হচ্ছে সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক শাখা। প্রশাসনিক যত সিদ্ধান্ত আছে এই সবগুলো নিবে হচ্ছে জাতিসংঘ সচিবালয়। ওসি পরিষদ হচ্ছে বর্তমানে এর কার্যক্রম নেই, কারণ ওসি পরিষদ গঠন করা হয়েছিল যেই দেশগুলো স্বাধীন না তাদেরকে স্বাধীন করার জন্য। এই জন্য ওসি পরিষদের তাহলে কাজ কি ছিল? বিভিন্ন অস্বাধীন দেশকে স্বাধীন করা। নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের কাজ কি ছিল? নিরাপত্তা পরিষদের কাজ ছিল না, বরং এখনো আছে। নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে বিশ্বে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতি বছর 5টা হচ্ছে স্থায়ী সদস্য থাকে, এটা কখনো চেঞ্জ হবে না। এই 5টা সদস্য ভেটো দিতে পারে। ভেটো মানে কি? যেই কোনো সিদ্ধান্ত তারা বাতিল করে দিতে পারে। কোন সিদ্ধান্তে যদি এই যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, এই 5টা দেশের কি আছে? ভেটো প্রদান ক্ষমতা আছে। 5টা দেশের কি আছে? ভেটো প্রদান ক্ষমতা আছে। এই 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। কি সদস্য? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এদের কোনো একজনও যদি ভেটো দেয় তাহলে কি হবে না? এদের কোনো একজনও ভেটো দিলে তোমার কোনো একটা সিদ্ধান্ত জাতিসংঘ নিতে পারবে না। এই জন্য দেখো, এই জন্য আমাদের নিরাপত্তা পরিষদে আমরা কি করি? নিরাপত্তা পরিষদে 5 জন থাকে স্থায়ী সদস্য আর 10 জন থাকে অস্থায়ী সদস্য। এই অস্থায়ী সদস্যদের মধ্যে বাংলাদেশ এই পর্যন্ত 2বার ছিল। কয়বার? এই পর্যন্ত 2বার ছিল। ওকে, ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার ক্ষমতা বা নাকচ করে দেওয়ার ক্ষমতা। ঠিক আছে?
ধরো জাতিসংঘ একটা সিদ্ধান্ত নিল বাংলাদেশে তারা এখন থেকে তোমার সেনাবাহিনী অন্য দেশের সেনাবাহিনী পাঠাবে, কিন্তু চীন ভেটো দিল, তাইলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। এইটাই ঠিক আছে। তারপরে জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ হইল সদস্য দেশগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলা এবং বছরে একটা সাধারণ সভা আয়োজন করে সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করা। আর হলো আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের কাজ কি? আন্তর্জাতিক আদালতের কাজ হলো সদস্য দেশসমূহের মধ্যে সীমানা বা অন্য কোনো বিষয় নিয়ে যদি বিরোধ দেখা দেয় তাহলে ওইটা নিয়ে কোনো মামলা হইলে সেই মামলা হচ্ছে মীমাংসা করা। ঠিক আছে, এখন ক্লিয়ার? একটু বলো ভাইয়া, তাহলে আমরা পরেরটাতে চলে যাব। ভ্যাটোর অর্থটা আরেকবার হচ্ছে, ভ্যাটো হলো কোনো একটা সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার ক্ষমতা। ওকে, ক্লিয়ার সবাই, ভেরি গুড। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। ওকে, দেখো জাতিসংঘের একটা সংস্থার নাম হচ্ছে ইউনিসেফ। এই ইউনিসেফ কি করে? ইউনিসেফ হচ্ছে শিশুদেরকে নিয়ে কাজ করে। কাদেরকে নিয়ে? শিশুদেরকে নিয়ে কাজ করে। ওকে, তাহলে দেখো একবার হচ্ছে তোমরা এইটার কার্যক্রমটা দেখে ফেলো, ইউনিসেফের কার্যক্রমটা একবার দেখে ফেলো। তহবিল। তহবিল মানে হচ্ছে গিয়ে এই যে আমরা ফান্ড বলি না ইংরেজিতে, মানে টাকা, টাকা অনেকগুলো টাকা একসাথে যেখানে থাকে ওইটাকে বলা হয় তহবিল। ঠিক আছে, ব্যাংক এক প্রকার ব্যাংক। ঠিক আছে, ওটা হচ্ছে তহবিল। ইউনিসেফ, ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। নিউ ইয়র্ক শহরে। এর পুরো নাম কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল, যেটা বললাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তারপর এটি মূলত শিশুদের জন্য কাজ করে গেল। তারপরে আছে কি? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি? সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এটি বিভিন্ন দেশের, এটি কি? বিভিন্ন দেশের উন্নয়নে সাহায্য বা কি করে? ঋণ প্রদান করে থাকে। এটি বিভিন্ন দেশের উন্নয়নে সাহায্য বা ঋণ প্রদান করে থাকে। তারপর দেখো, তারপর আছে ইউএনডিপি। ইউএনডিপি মানে কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখছো? হ্যাঁ, ছবি তুললে তুলতে পারো। আচ্ছা, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা লিখে দিই, এরপরে তুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে গিয়ে জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভায়। জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডের জেনেভায়, জেনেভা, সুইজারল্যান্ড। তারপর দেখো ইউএনডিপি। ইউএনডিপি হলো গিয়ে তোমার, এর মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা। এর মূল কাজ কি? বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা। ঠিক আছে, বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা। আল্লাহ, এটাও তো দেখি লেখে নাই, ইউএনডিপিটাও তো লিখে নাই। ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায় জানো তোমরা? ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, এর মূল কাজ কি? বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা। ইউএনডিপি বাংলাদেশেও কাজ করে। কি কাজ করে? ইউএনডিপি বাংলাদেশেও কাজ করে।
ইউএনডিপি তোমার বাংলাদেশের নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করে। যারা ওই যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট যাদের বাড়ি তারা জানো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতেও তারা অনেক বেশি কাজ করে। হ্যাঁ, অনেক জায়গাতে তারা টিউবওয়েল স্থাপন করে দেয়, অনেক জায়গায় তারা মানসম্মত ওয়াশরুম স্থাপন করে দেয়। এই কাজগুলো ইউএনডিপি করে থাকে। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস কি তোমার এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই যে দেখো এটা কি তাহলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা। ইউনেস্কো কি কোথায়? ফ্রান্সের প্যারিসে। সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। এইটা জাতিসংঘের সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়ক সংস্থা। এর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং 7ই মার্চের ভাষণ কি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। 7ই মার্চ এবং 21শে ফেব্রুয়ারি। ওকে, কে করছে? ইউনেস্কো। কেন করছে? অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। তারপরে হচ্ছে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটাকে আমরা বলি কি ফাও, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থা। এইটা পুরো পৃথিবীতে খাদ্য সমস্যা মোকাবেলায় কাজ করে। কোনো অর্গানাইজেশন নিয়ে বুঝতে সমস্যা থাকলে একটু বলো ভাইয়া। এখানে কোনো একটা অর্গানাইজেশন নিয়ে বুঝতে কি কোনো সমস্যা আছে তোমাদের? বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য মানে কি? যেটা হলো গিয়ে তোমার সংরক্ষিত রাখার প্রয়োজন আছে। ওকে, কারো কোনো সমস্যা নাই। ওকে, আমরা নেক্সটে যাই। সার্ক, সার্ক দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বুঝতেই পারতেছো নাম দেখে। এইটা জাতিসংঘ যেমন গঠিত হয়েছে পুরো পৃথিবীর জন্য, তখন এই যে দক্ষিণ এশিয়ার মানুষজন বা পুরো পৃথিবীতে আবার মানে আমরা তো একই সাথে পুরো পৃথিবীর সদস্য, আবার একই সাথে আমরা কি আমরা হলো কিছু জোটেরও কিন্তু সদস্য থাকি। যেমন এই যে সার্ক, তারপরে ধরো OIC, হ্যাঁ, তারপরে ধরো ইউরোপিয়ান ইউনিয়ন। এই দেশ এগুলো কেন বানানো হয়েছে? হ্যাঁ, এগুলো বানানো হয়েছে যে জাতিসংঘ তো আছে, এর পাশাপাশি একই অঞ্চলের যারা বা একই রিজিয়নের যারা তারা হচ্ছে নিজেরা নিজেরা কি করার জন্য? নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য। যেমন ন্যাটো গঠিত হয়েছে, ঠিক আছে? দেখো এশিয়া মহাদেশের দক্ষিণের 7টি দেশ নিয়ে 1985 সালে কি হয়? 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। কত সালে? 1985 সালের ডিসেম্বর মাসে। পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রিজিওনাল মানে কি? আঞ্চলিক। রিজিওনাল আঞ্চলিক, তার মানে এটা একটা দক্ষিণ এশীয় আঞ্চলিক সাহায্য বা সহযোগিতা সংস্থা। ওকে, এইখানে 2007 সালে একটা নতুন দেশ যোগ হয়। দেশটার নাম কি? আফগানিস্তান। দেশটার নাম কি? আফগানিস্তান। তো বর্তমানে মোট সদস্য হচ্ছে 8টি। প্রথমে ছিল 7টি, বর্তমানে আফগানিস্তানকে নিয়ে হয়েছে 8টি। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে এর সদস্য। কারা কারা? এই দেখো ভারত, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, তারপরে আছে হচ্ছে গিয়ে তোমার পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর ভুটান। ওকে, এই 8টা দেশ নিয়ে হচ্ছে গিয়ে কি সার্ক। এই 8টা দেশ নিয়ে কি সার্ক। ওকে, অ্যাসোসিয়েশন মানে কি? সংস্থা বা সংগঠন। অ্যাসোসিয়েশন মানে সংস্থা। ওকে, এই যে সার্কভুক্ত দেশগুলোর একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এটা লাগবে না। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য দেখো। সার্ক তাহলে কেন গঠন করা হইলো? সার্ক গঠন করা হয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করেন, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা বাড়ানো, দেশগুলোকে আত্মনির্ভরশীল হইতে সাহায্য করা। পৃথিবীতে যে দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে তোমার যেগুলো গরিব দেশ আছে, বিশেষ করে এই 7টা দেশ, 7টা পরবর্তীতে একটা 8টা, এরা কিন্তু অন্যদেরটা না, এরা শুধুমাত্র নিজেদেরটা। তো ওই 8টা তাদের জোটের যে দেশগুলো, ওই দেশগুলোকে আত্মনির্ভরশীল অর্থাৎ সকল ধরনের দারিদ্রতা এবং ক্ষুধা দূরীকরণে তারা হচ্ছে কাজ করবে। দেশগুলোর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি করবে এবং স্বাধীনতা রক্ষা করবে, ভৌগোলিক সীমানা মেনে চলবে। স্বাধীনতা রক্ষা করবে, ভৌগোলিক সীমানা মেনে চলবে। চলো
এবার আমরা হচ্ছে গিয়ে একটু কি করি, আমরা একটু শূন্যস্থান দেখি। দেখো গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি বলতো? গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি পড়াইছি না? এই যে উপরে দেখো, উপরে আছে, এগুলো দেখে দেখে ফিল আপ করবা দ্রুত, দেখি কেমন পারো। ওয়ান গালা, ভেরি গুড, ওয়ান গালা। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। খাসিরা বিভিন্ন কার পূজা করেন? খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। খাসিরা কি করেন? বিভিন্ন দেবতার পূজা করেন। তারপরে ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কে বলতো? ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কে বলেছিলাম, বলো। ইউনেস্কো, রাইট রাইট। আরে তোমরা সবাই সব সঠিক অ্যান্সার একসাথে দিয়ে দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। ম্রোদের ভাষাকে ঝুঁকিপূর্ণ বলছে হচ্ছে ইউনেস্কো। ওরাওদের প্রধান দেবতা হচ্ছে ধার্মেস। ওরাওদের প্রধান দেবতাকে ধার্মেস, ঠিক আছে। আর ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে বলি আমরা রিনাই, উপরের অংশকে বলি আমরা রিসা। নিচের অংশ রিনাই, উপরের অংশ রিসা। এবার আসো, খাসি জনগোষ্ঠীর ভাষার নাম কি বলো? খাসি জনগোষ্ঠীর ভাষার নাম কি বলো? খাসি জনগোষ্ঠীর ভাষার নাম কি? সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছ। গুড। খাসি জনগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে মনখ্যামে। সাংসারেক কাদের ধর্মের নাম বলো? সাংসারেক কাদের ধর্মের নাম? দ্রুত। সাংসারেক কাদের ধর্মের নাম? ভেরি নাইস ভেরি নাইস, খুবই, তোমরা হচ্ছে গিয়ে খুবই ট্যালেন্টেড, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, তাহলে সাংসারিক হচ্ছে গিয়ে তোমার গারোদের ধর্মের নাম। তারপর আসো, ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওদের প্রধান খাবার কোনটি? ওরাওদের প্রধান খাবার কোনটি? এটা কিন্তু আমরা পড়ছিলাম, বলো। ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওদের প্রধান খাবার কোনটি বলো? ফাতেমা, মিফতাহুল, ইরফান, সায়েম, আফনান, নাইমুল, আদিবা, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। যুবরাজ, নুসাইবা, জারিন, শাওন, মেহেদি, তুহিন, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। ভাত। ওকে, তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সারটা হবে ভাত। তারপরে আসো, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন বলো? কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন বলো?
রাইট। কাজিম পীর নামক পোশাক কারা পরেন? খাসিয়ারা। কাজিম পীর নামক পোশাক পরেন হচ্ছে খাসিয়ারা। তারপরে আসো, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? মাত্রই পড়াইলাম, বলো। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, বলো। ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। বাংলাদেশ 1974 সালে 17ই সেপ্টেম্বর হচ্ছে জাতিসংঘের সদস্য হয়। ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে? ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে, বলো। ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ। ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ইউনিসেফ বাংলাদেশে কোন খাতে সবচেয়ে বেশি সহায়তা করে, বলো। এটা কি পারবা? এটা একটু ভেবে উত্তর দিতে হবে, বলো। বলো পারো কিনা। এক একজন এক একটা বলতেছো। ওকে, ইউনিসেফ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে গিয়ে তোমার শিক্ষার উন্নয়নে। ইউনিসেফ বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে শিক্ষার উন্নয়নে। পুষ্টির উন্নয়নে কাজ করে, বাট শিক্ষার উন্নয়নে তারা সবচেয়ে বেশি কাজ করে। ওকে, আর যদি বইয়ে দেখো, বইয়ে যদি সরাসরি কোনোটা লেখা থাকে, সেইটা হলে গিয়ে যদি বইয়ে সরাসরি লেখা থাকে যে ইউনেস্কো এই খাতে সবচেয়ে বেশি কাজ করে, তাইলে হইতে পারে, ঠিক আছে। বাট এটি একটু বইয়ে দেখে নিবা যে কি বলছে। ওকে, প্রদত্ত বাক্য দেখো, গারোদের সূর্য দেবতার নাম শালজং। আমরা জানি এটা ঠিক, কারণ গারোদের সূর্য দেবতার নাম শালজংই ছিল। তারপর বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত, কথা সত্য। বাংলাদেশ কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, তো এইটাও হবে। 5 মিনিট। তারপর খাসি জনগোষ্ঠী চা এবং মধুকে খুবই পবিত্র মনে করেন। খাসি জনগোষ্ঠী কি বলছে? চা এবং মধুকে খুবই পবিত্র মনে করেন, বলো এটা কি সত্য নাকি মিথ্যা? খাসি জনগোষ্ঠী চা এবং মধুকে খুবই পবিত্র মনে করেন, এটা কি সত্য নাকি মিথ্যা? কেউ কেউ বলতেছে সত্য। না, সত্য না, এটা একটা মিথ্যা কথা। কারণ কি, তারা চাকে না, পান এবং মধুকে, তারা পান এবং মধুকে সবচেয়ে পবিত্র মনে করেন। সো এটা কি, এটা মিথ্যা। তারপর সার্ক গঠিত হয় 8টি দেশ নিয়ে, মিথ্যা। আমরা জানি সার্ক গঠিত হয়েছিল 7টি দেশ নিয়ে। পরবর্তীতে আফগানিস্তান 2007 সালে যুক্ত হয়েছে। সো মিথ্যা কথা। তারপর ত্রিপুরা বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী, মিথ্যা। আমরা জানি ত্রিপুরা বাংলাদেশের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী। কত? তৃতীয় সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী। ওকে, সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কয়েকটা। কত বছর পূর্বে গারোরা বাংলাদেশে এসেছিল? প্রায় 4500 বছর পূর্বে গারোরা বাংলাদেশে এসেছিল, এবং তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো দকমান্দা দকশাড়ি। ঠিক আছে, দকমান্দা দকশাড়ি। মাতৃতান্ত্রিক বলতে কি বোঝো? যেই সব উপজাতীয় জনগোষ্ঠীতে বা যে সকল পরিবারে নারীরা প্রধান এবং সম্পত্তির অধিকারীও হয় নারীরা, ওই সকল যে পরিবার তাকে আমরা বুঝি মাতৃতান্ত্রিক পরিবার। ওরা ওদের ভাষার নাম কি?
ওরাওদের ভাষার নাম হচ্ছে কুড়ুক এবং সাদ্রি, এবং তাদের প্রধান দেবতার নাম হচ্ছে ধার্মেস। ওরাওদের প্রধান দেবতাকে ধার্মেস। ওকে স্যার, আপনি কি বৃত্তি পেয়েছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি এইচএসসি তে ঢাকা বোর্ড থেকে বৃত্তি পেয়েছি। তারপরে আসো, কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বিশ্বের বিভিন্ন দেশে। কিসের জন্য? স্বাস্থ্য সম্পর্কিত মানুষকে সচেতন করার জন্য। আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ কি? আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ হচ্ছে তার সদস্য দেশগুলোর মধ্যে রাষ্ট্রীয় সীমানা যাতে কি করা হয়, রাষ্ট্রীয় সীমানা নিয়ে যদি কোনো বিরোধ থাকে বা সমস্যা থাকে সেটা সমাধান করা হয়। ওকে ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম কি? ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বিজু। এটা বিচ্ছু লিখে রাখছে, এটা বিজু। ওকে, একটু মিস্টেক হয়েছে বানানে, তবে বিজু। ওকে, ত্রিপুরাদের ধর্ম সম্পর্কিত একটি বাক্য। ত্রিপুরারা বেশিরভাগ কি হিন্দু ধর্মাবলম্বী এবং তারা শিব কালী পূজা করেন। তারা কি করেন? শিব কালী পূজা করেন। তারপর ত্রিপুরাদের উৎসব সম্পর্কিত 4টি বাক্য দেখো। ত্রিপুরারা হচ্ছে গিয়ে তোমার সমাজে জন্ম মৃত্যু বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালন করেন। তাদের নববর্ষের নাম হচ্ছে বিজু। বিজু উৎসবে ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজে, আর ছেলেরা গ্রামে গ্রামে ঘুরে ফেরায় এবং আনন্দ করে। ওকে, তারপরে মুরো পরিবারকে পিতৃপ্রধান বলা হয় কেন? মুরোদের ধর্মের নাম কি? আর মুরোদের 4টা খাবারের নাম লিখো। মুরোদের 4টা খাবার খুবই সোজা: ভাত, শুটকি মাছ, বিভিন্ন ধরনের মাংস, নাপ্পি। ভাত, শুটকি মাছ, বিভিন্ন ধরনের মাংস, আর হচ্ছে নাপ্পি। তারপরে মুরো জনগোষ্ঠীর প্রধানকে পিতা, এই জন্য মুরো পরিবারকেও বলা হয় পিতৃপ্রধান। এবং মুরো জনগোষ্ঠীর ধর্মের নাম কি? তোরাই। মুরো জনগোষ্ঠীর ধর্মের নাম কি? তোরাই। ইউনিসেফ কি? ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের একটা উন্নয়নমূলক সংস্থা, যার পুরো নাম কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। যদি ইংলিশটা লিখে দিতে পারো আরো ভালো। দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড গঠনের কারণ কি? শিশুদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করা। ইউনিসেফের 4টি কাজ কি? শিশুদেরকে কাজ করা। তোমরা খুব সহজে ইউনিসেফের 4টা কাজ লিখতে পারবা। শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে, শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করে, শিশুদের জন্য এই যে দেখো বিশুদ্ধ পানি সরবরাহ করে, আর শিশুদের জন্য আন্তর্জাতিক তহবিল গঠন করে। একইভাবে স্বাস্থ্য সংস্থার কাজকেও তোমরা হচ্ছে গিয়ে এভাবে ভাগ করতে পারবা। এবার ডান পাশ বাম পাশটা দেখো। আমরা জানি আচিক, আচিক কাদের ভাষা? গারোদের ভাষা। সাংসারেক, গারোদের আদি ধর্মের নাম। নকমান্দি, নকমান্দি কি? দেখো মনখ্যামে হচ্ছে খাসিয়া জনগোষ্ঠীর ভাষা। তিব্বত থেকে আগমন করছে গারো জনগোষ্ঠী। হ্যাঁ, তাইলে বাকি থাকে খালি একটা, নকমান্দি। নকমান্দি কি? নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি। নকমান্দি কি? নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি। ঠিক আছে, এখানেও কিছু মিলকরণ আছে। জাতিসংঘের প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। সার্কের সদস্য দেশ কোনটা? আফগানিস্তান। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা, এটা নিজেরা ভালো মতো পড়ে নিবা। একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেরা ভালো মতো পড়ে নিবা। ওকে, সো আজকের ক্লাস ছিল তোমাদের এই পর্যন্তই। সবার ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দাও। এবং তোমাদের বৃত্তি পরীক্ষা যেহেতু একেবারেই তোমাদের ধারের কাছে চলে আসছে, এখন তোমাদের কি লাগবে? এখন তোমাদের লাগবে ভালো করে বারবার লিখে লিখে এই জিনিসগুলো পড়া। ঠিক আছে, ভালো করে লিখে লিখে এই জিনিসগুলো এখন পড়তে হবে। ঠিক আছে, যত বেশি পড়বা, যত বেশি লিখবা, তত বেশি কিন্তু তোমার যে পরীক্ষার ভালো করার যে সম্ভাবনা, এটা কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখো।